গত মে মাসে বিশ্ববিখ্যাত পপ তারকা লিজোকে দেখা গেল লস অ্যাঞ্জেলেসের এক ব্যস্ত রাস্তার ধারে নিজের পোস্টার নিজেই সাঁটাতে। পরনে সাদা একটা ক্রপ ছাপ এবং লম্বা একটা ব্রাশ এবং আঠার বালতিতে ডুবিয়ে তিনি নিজের শরীর চেপে চেপে বসিয়ে দিচ্ছিলেন তার নতুন অ্যালবামের প্রচ্ছদ দেওয়ালে। পথ চলতি একটা গাড়ি দাঁড়ালো এবং একজন ভদ্রলোক লিজোকে জানালেন তার মা লিজোর বড় ভক্ত। লিজো জানতে চাইলেন উনি কি আমার অ্যালবামটা প্রি সেভ করেছেন। নিজের সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করা একটা ভিডিওতে ধরা এই গতর খাটানো পরিশ্রম আসলে ছিল এমন একটা প্রচার কৌশলের অংশ যার মূল কথাই তার নিজের জনপ্রিয়তা। BITCH প্রকাশের আগে 38 বছর বয়সী এই গায়িকা ইন্টারনেট ভরিয়ে দিয়েছিলেন একের পর এক ক্ষুব্ধ পোস্টে। তার গান শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছেই না। তিনি অভিযোগ তুলেছিলেন যে তার রেকর্ড কোম্পানি অ্যাটলান্টিক রেকর্ডস প্রচারের দায়িত্বে ফাঁকি দিচ্ছে। আরও বলেছিলেন অ্যালগোরিদম, তার ব্যক্তিগত শত্রুরা এবং রেডিওর পরন্ত দশা সব মিলে পথ আটকে দিয়েছে তার গান শোনার জন্য। শেষমেশ BITCH সত্যি মুখ থুবড়ে পড়ল। প্রথম সপ্তাহে বিক্রি মোটে 2650 কপি এবং বিলবোর্ড 200 অ্যালবাম তালিকায় ঠাঁই হলো না এই অ্যালবামের। এবং আগের স্টুডিও অ্যালবাম স্পেশাল এর তুলনায় এটা একটা বিরাট স্খলন। এই অ্যালবামটি 2022 সালের গ্রীষ্মে তালিকায় 2 নম্বরে আত্মপ্রকাশ করেছিল, জন্ম দিয়েছিল ডাবল প্লাটিনাম পাওয়া একটা ডিস্কো গান অ্যাবাউট দ্যাম টাইম এর এবং খ্যাতির চূড়া থেকে তারকার খসে পড়া বহু পুরনো গল্প ঠিকই, কিন্তু লিজোর এই দুর্দশা এসেছে এমন একটা সময় যখন পপ সংস্কৃতি বিশেষ করে গানের জগৎ যেন ব্যর্থতা নিয়ে মেতে রয়েছে এবং ভক্ত সমালোচক এমনকি শিল্পীদের মধ্যেও অনেকেই আজকাল এই সমস্ত ফ্লপ নিয়ে কথা বলতে বেশি আগ্রহী বলে আমার মনে হয়। ইন্টারনেট জগতে ডুবে থাকা পপ পাগলদের মধ্যে এ যুগের সব থেকে জনপ্রিয় কথাটি সম্ভবত খায়া অ্যাসাইলাম। এটা একটা কাল্পনিক পাগলা গারদ যেখানে বন্দী সেই সমস্ত ডিভা এবং ডিভাও যাদের গান আর জনপ্রিয় হয় না, এবং এই নামটা এসেছে গায়িকা খায়ার নাম থেকে। 2002 সালের তুমুল জনপ্রিয় গান মাই নেক মাই ব্যাক লেকে এর মুক্তি পাওয়ার পর তার কপালে খুব একটা খ্যাতি জোটেনি। এমন রূঢ়ভাবে অমর হয়ে থাকা নাম নিয়ে খায়া কখনো নিজের মুখ খোলেননি। এবং প্রসঙ্গত উল্লেখ্য, খিয়া হলো একটা গাড়ির নাম এবং খায়া হলো একটা মহিলার নাম, এবং এই সূত্রেই খায়া অ্যাসাইলাম বা খায়া পাগলা গারদ। এবং বিবি ব্রেক্সা নামে যে গায়িকা বহু বছর ধরে সঙ্গীত জগতে চলাফেরা করছেন, তার নামে যে বিশাল বড় কোনো জনপ্রিয়তা তৈরি হয়েছে এমনটা নয়। এবং তিনি সম্প্রতি টিকটকে একটা ভিডিও প্রকাশ করেছেন যেখানে উঁচু একটা হিল যুক্ত জুতো পরে তিনি ট্রেডমিলে দৌড়াচ্ছিলেন, এবং তিনি এই ব্যাপারটা প্রতিপন্ন করার চেষ্টা করছিলেন তার দর্শকদের সামনে যে কিভাবে খায়া অ্যাসাইলামের বাসিন্দাদের হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। এবং এবছরের গোড়ায় চার্লি XCX এর 2024 সালের অ্যালবাম ব্র্যাড মূলধারায় সাড়া ফেলার আগে পর্যন্ত তিনি ছিলেন সমালোচকদের প্রিয় অথচ বাজারে কোন ঠাসা এক শিল্পী। এবং এক ইনফ্লুয়েন্সার আড্ডা অনুষ্ঠানের ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি ওই গাঢ় থেকে বেরোতে পেরে খুশি কিনা। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি একবার ছাড়া পেলেই যে আবার ওই গাঢ়তে ফেরত যেতে হবে না এমন কোনো কথা নেই। এবং অন্য ঘরানাগুলোতেও এই একই ধরনের আলাপ চলছে। হিপ হপ মহলে বিতর্ক লেগেই রয়েছে। হালের বছরগুলোতে এত কম র্যাপারের নাম আমরা কেন বিলবোর্ডে দেখছি, সেই প্রসঙ্গেও একটা আলোচনা চলছে। ড্রেক এবং কেন্ড্রিক লামারের মতো দিকপালদের নিয়েও চলছে কড়া কাটা ছেঁড়া। তাদের শ্রোতা সংখ্যা বাজ এবং গোপন প্রচার কারসাজিতে ফলানো কিনা সেই প্রসঙ্গেও একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। গত বছর স্ট্রিমার থেকে র্যাপার হওয়া DDG নিজেই ঢাকঢোল পিটিয়ে জানালেন তার নতুন অ্যালবাম বিক্রি হয়েছে মাত্র কয়েকশো কপি। এবং এতে যখন তার দিকে নজর ফেরে এক্সে ছড়িয়ে পড়ে একটা জনপ্রিয় রসিকতা, যেখানে বলা হয়েছিল যে ফ্লপও যে সাজানো যায় সেটা DDG প্রথম দেখালেন আমাদেরকে র্যাপার হিসেবে। এমনকি বিক্রি বাট্টার হিসেবে যাদের নাকি মাথা ব্যথাই নেই, সেই ইন্ডি জগতেরও মাথায় একটা দুশ্চিন্তা ঘুরছে। বিপণন সংস্থা Chaotic Good যে একগুচ্ছ আলোচিত ব্র্যান্ডের হয়ে লোক দেখানো সাজানো প্রচার চালিয়েছিল, সে খবর ফাঁস হতে শুরু করা মাত্রই যে ক্ষোভ উগড়ে পড়ল তাতেই তা স্পষ্ট। গীতিকার এলিজা ম্যাকল্যাম লিখলেন, যদি আমি নিজের জন্য এরকম সাজানো একটা হুজুগ তুলে ধরতে পারতাম। এবং প্রায় একই সময়ে এই সময়ের রক শিল্পী হিরোকি থানাকা আক্ষেপ করে বলেছিলেন ম্যানেজারদের কথা মতো সমাজ মাধ্যমে নিজের ঢাকঢোল পেটানোর পর এত খাটুনির পর তার নতুন অ্যালবাম শোনা হয়েছে মাত্র 2000 বার। এবং 2 মাস আগে জনপ্রিয় শিল্পী জেমস ব্লেক গোটা সঙ্গীত জগতের মনের অবস্থাটা তুলে ধরেছিলেন আমাদের সামনে। কিন্তু ঘটনাটা আসলে কি? পপ সংস্কৃতির কিংবদন্তি ফ্লপগুলোর অনেকেই আসলে জনরুচির স্পষ্ট বাক বদলের চিহ্ন। সানসেট বুলেভার্ড এর নর্মা ডেজম্যান নির্বাক যুগের নায়িকা সবাক ছবি এসে যাকে পেছনে ফেলে দিয়েছিল স্টার ইজ বর্ন, এই পন্থাটাই নতুন শিল্পীদের মধ্যে প্রবীণদের ম্লান হয়ে যাওয়ার সেই চক্রটার ধারণা ফিরিয়ে আনে।
আর ক্ষণিকের তারকা ভ্যানিলা আইস একদিন আমাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন সরল 80-এর দশক থেকে ক্লান্ত হিপ হপ 90-এর দশকে যাওয়া মাত্র কত বড় পরিবর্তন আসে। কিন্তু আজকের ধুঁকতে থাকা তারকারা তাদের ভক্তদের যেন কোনোভাবেই ছুঁতে পারছেন না। কেউ দুষছেন বড় বড় ম্যানেজমেন্টকে, কেউ আবার ঢুকে পড়ছেন ষড়যন্ত্র তত্ত্বে, এবং দেখে মনে হয় তারা যেন সত্যি কোনো পাগলাগারদের মধ্যে আটকে পড়েছেন এবং বাতাসে ভাসছে নিচে নেমে যাওয়ার একটা দুঃস্বপ্ন। মনোযোগের অর্থনীতি বিশ্বাসঘাতকতা করবে এই ব্যাপার এবং ভয়। লেজার পতনের গল্পে বিশেষ করে রয়েছে শিক্ষামূলক কয়েকটা উপকথা। প্রসঙ্গত উল্লেখ্য, একজন তারকা কেমন দেখতে হবে, তার গান কেমন শোনাবে, সেই পুরনো ধারণা পাল্টে দিয়ে ইন্টারনেটে যিনি জনপ্রিয়তা পেয়েছিলেন তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দৃষ্টান্তদের মধ্যে একজন হচ্ছেন লেজা। 2010-এর দশকের গোড়ায় যার পথ চলা শুরু, স্ট্রিমিং এবং সমাজ মাধ্যম তখন সবে উঠতি জনপ্রিয় ব্যবস্থা। ইতিমধ্যেই কি তাদের প্রভাব সেটা বোঝার চেষ্টা চলছে। স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মে তখন কদর পেত কাজে লাগা গান, শরীরচর্চার কিংবা হুল্লোড়ের ক্ষেত্রে যে সমস্ত গান উপভোগ্য সেগুলোই প্লেলিস্টে বা গানের তালিকায় ঢুকে পড়তো, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম তাদেরকেই এগিয়ে দিত যাদেরকে দেখে নিজেদের মধ্যেই একজন বলে মনে হতো। কথায় পটু এবং বাঁশি বাজানোতে দক্ষ আন্ডারগ্রাউন্ড র্যাপার লেজা নিশানা ভেদ করলেন একেবারে মোক্ষম জায়গায়। একান্ত নিজস্ব অথচ সবার মনে ধরার মতো এক লহমায় হাসি আর নাচ, দুই জগতেই তিনি ঢেউ তুলতে জানেন। তার ভক্তকুল তৈরি হতে লাগলো এবং তার চেয়েও বেশি জরুরি তৈরি হতে লাগলো বিশাল এক অনুসারীর দল, যারা দিব্যি খুশি ছিল অ্যালগরিদমে সাজানো রোজকার খোরাকের এক পদ হিসেবে লেজাকে পাশে পেয়ে। এবং আরেক প্রযুক্তি পালাবদল ছোট দৈর্ঘ্যের ভেরিয়র জোয়ার ঠেলে তুলল তার প্রথম ধর্মঘট ট্রুথার্টসকে। এবং টিকটক তখন সদ্য এসেছে। 2018-তে মার্কিন যুক্তরাষ্ট্রের রীতিমতো এটা হইচই ফেলে দিয়েছিল, যেখানে বিনোদনও জায়গা পেয়েছিল। ব্যক্তিগতভাবে আমার মনে হয় লেজাও যেন এই জিনিসটার জন্যই তৈরি। তার গান জুড়ে মুখে লেগে থাকা কলি আর কয়েক টুকরো কৌতুক রয়েছে, এবং সেটাই ছিল তার জন্মগত টান, যার জোরে লাখো লাখো মানুষ তার স্যালাড ঝাঁকানো পর্যন্ত হাঁ করে দেখে। ট্রুথার্টস বেরিয়েছিল 2017 সালে, কিন্তু এই গানটার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায় 2019-এ এসে, এবং এই হিসাবটুকুই বুঝিয়ে দিয়েছিল ভাইরাল হওয়ার হিসাব ততদিনে কিরকম একটা খামখেয়ালি জায়গায় পৌঁছে গিয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে আছে যে এই গানটা নেটফ্লিক্সের একটা কমেডিতে বেজেছিল, সেখান থেকে টিকটক এ ছড়িয়ে জন্ম নিল এক খেলা। গানের কথার ধাঁচে ব্যবহারকারীরা নিজেদের পরিচয় যাচাই করতে চীন পরীক্ষার ভান করত, এবং এক ফরাসি তরুণ পরীক্ষা সেরে উঁচিয়ে ধরেছিলেন আস্ত একটা ব্যাগ্যাট। লেজার উত্থানের পালে হাওয়া দেওয়া সেই প্রযুক্তিগুলোই যেন মিলে গেল এক সামাজিক রাজনৈতিক বাকবদলের সঙ্গে। আসলে নানা পরিচয়ের মানুষকে নতুন নতুন সুতোয় বেঁধে দিয়ে সেই বদলটাও ঘটিয়েছিল প্রযুক্তি। স্থূলকায় শরীর নিয়ে গর্বিত এক কৃষ্ণাঙ্গ নারী, যিনি গাইতেন আমাকে যেমন দেখতে সেটাই আমার ভালো লাগে। লেজাও তার পরিচয়ের কেন্দ্রে রেখেছিলেন শরীর বিষয়ক একটা সংকোচহীনতা, বর্ণবাদ বিরোধিতা এবং নারীবাদ এবং প্রান্তিক যৌনতার মানুষদের পাশে দাঁড়ানোর একটা পরিসর। কিন্তু সেই উত্থানে শিগগিরই লাগলো কেলেঙ্কারির একটা ধাক্কা। 2023 সালে তার দলের 3 নৃত্যশিল্পীর করা মামলায় অভিযোগ উঠল তিনি কাজের পরিবেশটাই বিষিয়ে দিয়েছিলেন। আমস্টারডামের এক নৈশ ক্লাবে বিভৎস শিল্পীদের গায়ে হাত দিতে চাপ দেওয়া থেকে শুরু করে এমন সমস্ত মন্তব্য যাকে এক অভিযোগকারী বলেছিলেন ওজন তুলে খোঁটা দেওয়া, এবং লেজো এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মামলার কিছু অংশ বিচারক খারিজও করে দিয়েছেন এবং বাকিটা এখনো আদালতে চলছে। কিন্তু এই মামলা ঘিরে যতটা লেখালেখি, তার সিংহভাগের ইঙ্গিতটাও খানিকটা পরিষ্কার ছিল। লেজো এই উদার চিত্ত মনোভাব নিয়ে যখন আমাদের সামনে আসেন, যিনি সবাইকে বুকে টেনে নেওয়ার একটা ভাবমূর্তি নিয়ে তার কর্মজীবন শুরু করেছেন, সেটা হয়তো মুখোশ ছাড়া আর কোনো কিছুই নয়। তারপর তার ব্যবসায়িক দুরবস্থা শুরু হয়। 2025-এর মিক্সটেপ মাই ফেস হার্টস ফ্রম স্মাইলিং তালিকাতেই ওঠেনি। সব মিলিয়ে এখন বেশ গোছানো একটা গল্প দাঁড় করানো যায় সংস্কৃতির হাওয়া বদলের বলি লেজাও। ঠিক যেমনভাবে বিরোজ আসার পর ফ্যাট বুন হয়েছিলেন সংস্কৃতির বলি, তার ভাবমূর্তিতে আচর লাগলো ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প এর 2024-এর প্রত্যাবর্তন। ব্যাপারটা হলো আসলে অ্যালবাম কেনার লোক রয়েছে, কিন্তু অ্যালবাম যে বিক্রি হচ্ছে সেটা অনেকে জানে না। ক্যামেরার দিকে তাকিয়ে হতাশ মুখে আমাদেরকে বলেছিলেন তিনি এই কথাটা। এটা আমাকে সত্যিই পাগল করে দিচ্ছে, আর কতদিন যে এই ব্যাপারগুলো আমাকে সহ্য করতে হবে আমি জানি না, তিনি শেষ করেন এই বলে। এবং এবছর থেকে ইউটিউবের স্ট্রিম আর বিলবোর্ডে তালিকার ক্ষেত্রে ধরা হবে না, টিকটকের হিসেব কোনো কালেই ধরা হতো না। এবং স্পটিফাই যুগের গোড়ায় আজকের বহু শিল্পীদের শ্রোতার চেয়ে অনুসারী অনেক অনেক বেশি।
আসলে তারা গাইয়ে কম এবং ইনফ্লুয়েন্সার বেশি, এবং সেই কারণেই গত কয়েক বছরে বিলবোর্ড হট 100 হয়ে দাঁড়িয়েছে মূলত হালকা চালের কান জুড়ানো গানের ভান্ডার, যেখানে ব্রুনো মার্স কিংবা ব্রিটিশ যুক্তরাজ্যের উঠতি সোল গায়িকা অলিভিয়া জিন এর মতো হইচইহীন শিল্পীদের দখল বেড়ে গিয়েছে সেখানে। এবং ব্যতিক্রমী শিল্পীরা অবশ্যই রয়েছেন সেখানে, কিন্তু টেলর অ্যালিসন সুইফট কেলসিও যেন পা ফেলেছেন শ্রোতার উপর ক্রমশ উবে যাওয়া আগ্রহ এবং চঞ্চল মনোযোগের হিসেব নিকেশ করে। গত বছরের দ্য লাইফ অফ এ শো গার্ল রেকর্ড ভেঙেছিল বেপরোয়া সব প্রচার কৌশলে, যেমন ভক্তদের এই অ্যালবামের গোছা গোছা খাপি কিনতে উৎসাহ দেওয়া, যার পরে চেনা মাপকাঠিতে আর বোঝারই উপায় ছিল না যে তার গানটা আসলে কতটা জনপ্রিয়। ইউটিউবে সঙ্গীত সমালোচক সুইফটহোলজিস্টকে তিনি একটা সাক্ষাৎকার দেন, যেখানে সুইফটহোলজিস্ট তাকে অকপটে জিজ্ঞাসাই করে ফেলে, লেজাও আপনি কি অ্যাসাইলামে অন্তর্ভুক্ত? উত্তরে তিনি সোজাসুজি বলেন যে না, সেখানে ঢোকার জন্য যে যোগ্যতা লাগে তার সেটা নেই, কারণ তার কাছে গ্র্যামি রয়েছে এবং তিনি অনেক বেশি জনপ্রিয়। আসলে যে দুঃস্বপ্নটার কথা আমি বলছিলাম আগে, সেটা তার জন্য এই মুহূর্তে ফ্লপের ভয় ভুগতে থাকা আর অসংখ্য মানুষের জন্য এই নয় যে বাজারে তার ঢোকার পথটা আটকে দেওয়া হয়েছে, বরং বাজারটাও নেই আর কোনো কিছুই অবশিষ্ট নেই।